দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে শুরুতেই জানিয়ে শিরোনামগুলো। অবশেষে গাজায় কার্যকর বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। উপত্যকা থেকে সরতে শুরু করেছে আইডিএফ সেনারা। সোমবার জিম্মি মুক্তির কথা পর্যবেক্ষণে সেনাদল পাঠাবে যুক্তরাষ্ট্র। 8 দিনের ভারত সফরে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা হবে কূটনীতি ও বাণিজ্য নিয়ে। পাকিস্তানের সাথে দূরত্বের সুযোগে আফগানদের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে দিল্লি। শান্তিতে এবছর নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় লাতিন নারী নেত্রীর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। অবশেষে ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদনের পর গাজায় কার্যকর হলো যুদ্ধবিরতি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। এরই মধ্যে উপত্যকা থেকে সরে যেতে শুরু করেছে আইডিএফ সেনারা। সোমবার নাগাদ সকল জিম্মি ছাড়া পাবে হামাসের কাছ থেকে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর উপলক্ষে রোববার মধ্যপ্রাচ্য সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহু আকাঙ্ক্ষিত এক নিশ্চিন্ত রাত পার করল গাজাবাসী। ছিল না কোনো হামলা, যুদ্ধবিমান, ড্রোন কিংবা বোমাবর্ষণের শব্দ। বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা, যা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে নিশ্চিত করা হয়। নেতানিয়াহু জানান, লক্ষ্য পূরণের জন্যই এই পদক্ষেপ। আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতির মধ্য দিয়ে যাচ্ছি। 2 বছরের যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্যই ছিল জীবিত এবং মৃত জিম্মিদের সকলকেই ফিরিয়ে আনা, এবং সেই লক্ষ্য অর্জন করতে যাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দলের সাহায্য ছাড়া আমরা এটি অর্জন করতে পারতাম না। যুদ্ধবিরতি কার্যকরের 24 ঘন্টার মধ্যেই গাজার নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবে আইডিএফ সেনারা। তবে উপত্যকার 53% অঞ্চলে নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। বাকি 2 ধাপে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি বাহিনীকে। আর 72 ঘন্টার মধ্যেই সকল ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 2000-এর মতো ফিলিস্তিনি বন্দী ছাড়া পাবে। সকল জিম্মি মুক্তির পর নতুন করে আর হামলা করবে না তেল আবিব, মিলেছে এমন আশ্বাসও। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে সেনাবাহিনী প্রত্যাহার, সাহায্য প্রবেশ, রাফা ক্রসিং খুলে দেওয়া হবে। এছাড়াও ইসরায়েলি কারাগারে আটক 250 জন বীর ফিলিস্তিনি, 7 অক্টোবরের পর আটক হওয়া গাজা উপত্যকার আরও 1700 বন্দীসহ সব নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে। আমরা মধ্যস্থতাকারী ভাই ও আমেরিকান প্রশাসনের কাছ থেকে গ্যারান্টি পেয়েছি, তারা সকলেই নিশ্চিত করেছে যে যুদ্ধ সম্পূর্ণরূপে শেষ হয়েছে। الذين تم اعتقالهم بعد 7 أكتوبر। 2 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণ গেছে 67,000-এর বেশি মানুষের। অনিক রহমান, যমুনা নিউজ। শেষ মুহূর্তে বন্দি বিনিময় তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে আলোচিত ফিলিস্তিনি রাজবন্দী মারওয়ান বারঘুতির নাম। ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা ভাবা হয় ফাতার এই সদস্যকে। ফিলিস্তিনিদের নেলসন ম্যান্ডেলা হিসেবে পরিচিত বারঘুতির উপর রয়েছে 5টি যাবজ্জীবন সাজার খড়গ। জানা যায়, বৃহস্পতিবার রাতে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ সহ মধ্যস্থতাকারীরা যে বন্দি তালিকায় স্বাক্ষর করেছেন সেখানে অন্তর্ভুক্ত ছিল বারঘুতির নাম। তবে ইসরায়েলি মুখপাত্র জানিয়েছে, এই মুহূর্তে মুক্তি পাচ্ছেন না জনপ্রিয় এই নেতা। এছাড়া বাদ পড়েছে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা আহমেদ সাদাত, হামাস নেতা হাসান সালামা এবং আবদুল্লাহ বারঘুতির নামও। ইসরায়েলের এই পদক্ষেপে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তৈরি হয়েছে সংশয়।
যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দীদের একটি তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম। যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো তালিকা দেয়নি ইসরায়েল সরকার। সংবাদ মাধ্যম প্রকাশিত তালিকা অনুযায়ী 2023 সালের 7 অক্টোবরের পর আটক ইসরায়েলে হামলায় জড়িত নয় এমন 1700 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। পাশাপাশি ছেড়ে দেওয়া হবে বিতর্কিত রায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া 250 বন্দী। 22 জন অপ্রাপ্তবয়স্ক ফিলিস্তিনিরও মুক্তি মিলবে। তালিকায় রয়েছে 11টি যাবজ্জীবন সাজা পাওয়া বাহের বদর, ইব্রাহিম আলকাম, ইহাম কামামজি সহ বেশ কয়েকজন আলোচিত বন্দীও। ইসরায়েল ফিলিস্তিনের শান্তি চুক্তিতে শুধু গাজা নয়, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ইসরায়েলের বাসিন্দারাও। প্রিয়জনের ঘরে ফেরার অপেক্ষা করছে জিম্মিদের পরিবার ও আত্মীয়রা। তবে একই সাথে বন্দীদের জীবিত থাকা নিয়েও চলছে উদ্বেগ উৎকণ্ঠা। সরকারের পক্ষ থেকে জিম্মিদের স্বাগত জানানোর জন্য চলছে নানা প্রস্তুতি। চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে 3টি হাসপাতাল। বহুদিন ধরে এই দিনের জন্য প্রতীক্ষার প্রহর গুনছে ইসরায়েলের 48টি পরিবার। প্রিয়জনদের ফিরে পাবার অধীর আগ্রহে জিম্মিদের পরিবারের সদস্যরা। প্রায় 2 বছর পর ঘরে ফিরবেন প্রিয়জনরা। এই খবরে উৎসব শুরু হয়েছে জিম্মিদের পরিবারে। তবে একই সাথে রয়েছে ভয় এবং উৎকণ্ঠাও। আদৌ সুস্থভাবে ফিরবে তো কাছের মানুষটা? আজ সকালে আমরা এই চমৎকার খবরটি শুনে ঘুম থেকে উঠেছি। তবে সব পরিবারের জন্য এটি সুখকর নয়। যাদের পরিবারের সদস্যরা জীবিত ফিরে আসবে তাদের জন্য দিনটি হবে সারা জীবনের সবচেয়ে সুখকর। আর যাদের প্রিয়জন ফিরবে মরদেহ হয়ে তাদের জন্য এটি গভীর শোকের দিন। জিম্মিদের মুক্তির ঘোষণায় আনন্দ র্যালির আয়োজন করা হয় তেল আবিবের হোস্টেস স্কয়ারে, যেখানে উচ্ছ্বাস প্রকাশ করে জিম্মিদের পরিবাররা। এটা এখনো শেষ হয়নি। আমাদের প্রার্থনা চালিয়ে যেতে হবে। সব জিম্মি ফিরে না আসা পর্যন্ত আমাদের স্বস্তি নেই। আমরা লড়াই চালিয়ে যাব। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির ঘোষণার পরেই প্রস্তুতি শুরু হয়েছে ইসরায়েলে। কিভাবে অভ্যর্থনা জানানো হবে জিম্মিদের তা নিয়ে চলছে পরিকল্পনা। বন্দীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে হাসপাতাল। ইসরায়েলের প্রধান 3টি হাসপাতাল সৌরাস্কি, সেবা এবং রবিনে চলবে তাদের উন্নত চিকিৎসা। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তাদের নানা ধরনের অসুস্থতা থাকতে পারে। বন্দীরা বহুদিন ধরে খাবার পায়নি, শুধু শর্করা খেয়ে বেঁচে আছে। আমরা জানি না তাদের ওপর কি ধরনের নির্যাতন হয়েছে, তাই আমরা তাদের জন্য সব ধরনের ব্যবস্থা রেখেছি। এর আগে শান্তি চুক্তির ঘোষণায় আনন্দ উৎসবে মেতে ওঠে ইসরায়েলের বাসিন্দারা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজার বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গাজা সিটির পূর্বাঞ্চলে বিমান হামলা চালায় নেতানিয়াহু সেনারা। এছাড়া খান ইউনিস এলাকাতেও চলেছে হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করতে ইসরায়েলি সরকার সম্মত হওয়ার পর এটি প্রথম হামলা। মধ্যস্থতাকারীরা চুক্তির বিষয়ে সমঝোতার ঘোষণা দেওয়ার প্রায় 24 ঘণ্টা পর ইসরায়েলি মন্ত্রিসভা আজ সকালে তা অনুমোদন করে। চুক্তিতে বলা হয়েছে জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে তেল আবিব। গাজা থেকে ধাপে ধাপে প্রত্যাহার করা হবে সেনাবাহিনী। পরিকল্পনা বাস্তবায়নে অস্পষ্টতা, প্রক্রিয়াগত জটিলতা এবং ইসরায়েলের দখলদারিত্ব অব্যাহত থাকার কারণে অনিশ্চয়তা রয়েছে গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিয়ে। বিশ্লেষকরা বলছেন, মধ্যস্থতাকারীরা নানা আশার কথা শোনালেও স্থায়ীভাবে কিভাবে শান্তি ফেরানো হবে সেই প্রক্রিয়ার বিষয়টি অস্পষ্ট। এমনকি গাজা দখলের পরিকল্পনা থেকে তেল আবিব সরে আসবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। এমন দৃশ্যের জন্যই দিনের পর দিন অপেক্ষা করেছে গাজাবাসী। উপত্যকার বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান। গাজায় যুদ্ধবিরতিতে হামাস ইসরায়েলের সমঝোতার পর বিশালাকার ট্রাকে করে সরানো হচ্ছে এসব সমরাস্ত্র। সমঝোতাকে ঘিরে চলছে নানা আলোচনা। এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী এবং কার্যকর হবে তাই নিয়ে চলছে বিশ্লেষণ। মধ্যস্থতাকারীরা নানা আশার কথা শোনালেও গবেষকরা বলছেন, স্থায়ী শান্তি প্রক্রিয়ার বিষয়টি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। এই মুহূর্তে আমি মনে করি সময়সীমা এবং প্রক্রিয়া সম্পর্কে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সমস্যা। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো জিম্মি মুক্তি এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করা। তাই শান্তি প্রক্রিয়া নিয়ে এখনো সতর্ক থাকতে হবে।
এর কারণ হিসেবে বলা হচ্ছে পরিকল্পনা কাঠামো কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে কিছু স্পষ্ট নয় এখনো। এই পরিকল্পনা কাঠামো এমন কিছু বলছে না যা স্থায়ী শান্তির নিশ্চয়তা দেবে। হামাসের নিরস্ত্রীকরণ স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক বাহিনী গঠন এবং প্রশাসনের গঠনের বিষয়টির উপর আরও জোর দেওয়া উচিত। কিভাবে এসবের বাস্তবায়ন হবে তা এখনও স্পষ্ট নয়। এর পাশাপাশি গাজার পুনর্নির্মাণের বিষয়েও আরও বিস্তারিত আলোচনা হওয়া দরকার। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, গাজায় কি পুরোপুরি বন্ধ হবে ইসরায়েলি দখলদারিত্ব? বিশ্লেষকরা বলছেন গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসবে না তেল আবিব। আমাদের মনে রাখতে হবে সীমান্ত এলাকায় বাফার জোন তৈরি করেছে ইসরায়েল, তাই এটা স্পষ্ট যে গাজার উল্লেখযোগ্য অংশ দখল করবে ইসরায়েল। বৃহস্পতিবার হওয়া সমঝোতা অনুযায়ী গাজার নির্দিষ্ট সীমারেখা থেকে সরে যাবে আইডিএফ সেনারা। জীবিত ও মৃত সব জিম্মিকে ফেরত দেবে হামাস। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। চলতি বছর শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদো। শুক্রবার ভেনেজুয়েলার বিরোধী দলীয় এই রাজনীতিককে সম্মানজনক এই পুরস্কারে ভূষিত করে নোবেল কমিটি। এ সময় নোবেল কমিটি জানায়, গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে মাচাদোকে। ভেনেজুয়েলাকে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য সংগ্রাম করে যাচ্ছেন এই নারী। চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিভিন্ন পূর্বাভাসে আলোচনায় ছিল মানবাধিকার ও গণতন্ত্রকামী বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের নাম। সেই পূর্বাভাসই সত্যি হলো। শুক্রবার নোবেল কমিটি জানায়, আলোচিত এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে। The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. 2002 সাল থেকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট মারিয়া নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা সুমাতের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে রাজনীতিতে প্রবেশ তার। সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের অনুসারী তিনি। গণতান্ত্রিক সমাজতন্ত্র অনুযায়ী চাভিসমো নীতিতে বিশ্বাসী মারিয়া। তবে চ্যাভেজের আর এক অনুসারী বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কঠোর সমালোচক। 2012 সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হন তিনি। তবে আলোচনায় আসেন 2014 সালের বহুল আলোচিত সরকার বিরোধী বিক্ষোভের সময়। মাদুরো বিরোধী ওই আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। 2023 সালকে মারিয়া এবং ভেনেজুয়েলার গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়। ওই বছরই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন তিনি, জয়লাভ করেন প্রাইমারিতেও। তবে 2024 সালের জানুয়ারিতে আদালত তাকে অযোগ্য ঘোষণা করে 15 বছরের জন্য। মাদুরো শাসনামলের পতন ঘটিয়ে ভেনেজুয়েলায় গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের কারণে বারবার আইনি বাধা, হয়রানি এবং কারাগারের মুখোমুখি হতে হয়েছে মারিয়াকে। চলতি বছরের জানুয়ারিতেও তাকে গুম করার চেষ্টা চালানো হয়। নোবেল শান্তি পুরস্কারের জন্য এবছর মনোনয়ন পেয়েছিলেন 338 ব্যক্তি ও প্রতিষ্ঠান। তবে কারা মনোনয়ন পেয়েছে সেটি প্রকাশ করে না নোবেল কমিটি। এ তালিকা আগামী 50 বছর পর্যন্ত সুরক্ষিত রাখা হবে গোপন ভল্টে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে বিষয়টি। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে একটি এসইউভি গাড়ি টার্গেট করা হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যমগুলো। বিষয়টি খতিয়ে দেখছে তালেবান সরকার। বিস্ফোরণে কোনো ক্ষতি হয়নি বলে বিবৃতি দিয়েছে তারা। ঘটনাস্থলে বেশ কয়েকটি ড্রোন উড়তে দেখেছে প্রত্যক্ষদর্শীরা বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনগুলোতে। এদিকে বিস্ফোরণের ঘটনাটিকে পাকিস্তানের বিমান হামলা বলে দাবি করেছে পাকিস্তান অবজারভার সহ বেশ কয়েকটি গণমাধ্যম। এদিকে হামলা আখ্যা দিয়ে পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন টিটিপির প্রধান নূর ওয়ালি মেহসুদের মৃত্যুর দাবি করেছে সংবাদ মাধ্যমগুলো। বিস্ফোরণের পর এলাকাটিতে টেলিযোগাযোগ পরিষেবা বন্ধ রাখা হয়। পাকিস্তানকে ছেড়ে তবে কি ভারতের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করছে আফগানিস্তান? 8 দিনের সফরে ভারত গিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। 2021 সালে দেশটির ক্ষমতায় যাওয়ার পর এটি তালেবানের কোনো শীর্ষ ব্যক্তিত্বের ভারত সফর। ঐতিহাসিকভাবে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তালেবানের, তবে গত 4 বছরে সন্ত্রাসবাদ ইস্যুতে সম্পর্ক ঠেকেছে তলানিতে। এদিকে একসময় দেশটির উৎখাত হওয়া সরকারের প্রতি সমর্থন থাকলেও এখন তালেবানের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে নয়াদিল্লি।
2021 সালে পশ্চিমা সমর্থিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই আন্তর্জাতিক মহলের সাথে সম্পর্ক স্বাভাবিকের তোড়জোড় চালাচ্ছে তালেবান। তবে গত 4 বছরে একমাত্র দেশ হিসেবে কেবল রাশিয়ার স্বীকৃতি পেয়েছে তারা। স্বীকৃতি না দিলেও আরো কয়েকটি দেশ কূটনৈতিক যোগাযোগ রাখে তালেবানের সাথে, যার মধ্যে একটি ভারত। এবার দেশটি সফরে গেলেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। 2021 সালে ক্ষমতায় যাওয়ার পর এটি তালেবানের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধির দিল্লি সফর। দুদেশেরই দাবি 8 দিনের সফরে আলোচনা হবে কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে। সম্প্রতি তালেবানের সাথে সম্পর্কের তিক্ততা কমাতে বেশ তৎপর হয়ে উঠেছে ভারত। কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত মোদী সরকার। বলা হচ্ছে ইসলামপন্থী তালেবানের সাথে নয়াদিল্লির এই ঘনিষ্ঠতা কয়েক বছর আগেও ছিল কল্পনাতীত। এর আগে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত পশ্চিমাপন্থী সরকারকে স্বীকৃতি দিয়েছিল ভারত। বিশ্লেষকরা বলছেন, নতুন রাজনৈতিক মেরুকরণে পাকিস্তানকে চাপে ফেলতেই এই পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। ঐতিহাসিকভাবে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তালেবানের, তবে গোষ্ঠীটি এবার ক্ষমতা দখলের পর থেকেই বাড়ে দূরত্ব। মূলত পাকিস্তানে একাধিক সন্ত্রাসী হামলার জেরে তালেবানকে দায়ী করা নিয়ে ছড়ায় উত্তেজনা। বিশ্লেষকরা বলছেন, এই সুযোগকে কাজে লাগিয়ে তালেবানের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে নয়াদিল্লি। বলা হচ্ছে, ব্যাপক আদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও কৌশলগত কারণে তালেবানকে কাছে টানছে ভারত। পাকিস্তানের সাথে দীর্ঘ সীমান্ত থাকায় দেশটিকে চাপে ফেলার লক্ষ্য তাদের। পাশাপাশি রয়েছে বাণিজ্যিক স্বার্থ। অন্যদিকে অতিরিক্ত পাকিস্তান নির্ভরতা কমাতে রাশিয়া, ভারতের মতো দেশগুলোর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করছে তালেবান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। নিহত হয়েছে কমপক্ষে 2 জন। শুক্রবার স্থানীয় সময় সকালে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ের উপকূলীয় এলাকায় আঘাত হানে ভূমিকম্পটি। মাটি থেকে 10 কিলোমিটার গভীরতায় ছিল কম্পনটির উৎপত্তি স্থল। এখনও ক্ষয়ক্ষতি ও হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে এর মধ্যে দুর্যোগ কবলিত এলাকাগুলোতে বেশ কিছু ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। অঞ্চলটিতে 24 ঘন্টায় দ্বিতীয় ভূমিকম্পের ঘটনা এটি। এতে ফিলিপাইন ও ইন্দোনেশিয়াতেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা। নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। কয়েকদিন আগেই ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেইবু দ্বীপে 6.9 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যাতে 70 জনেরও বেশি মানুষের প্রাণ যায়। গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে 200 সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। মিশর থেকে উপত্যকার পরিস্থিতির উপর নজর রাখবেন তারা। এই লক্ষ্যে দেশটিতে বসানো হবে যৌথ কন্ট্রোল সেন্টার। মার্কিন সূত্রের বরাতে একাধিক গণমাধ্যম জানিয়েছে এই তথ্যটি। যুদ্ধবিরতি পর্যবেক্ষক মার্কিন সেনাদের দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কোপার। পর্যবেক্ষক দলটিতে মিশর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে। গাজায় সংঘর্ষ এড়াতে ইসরায়েলি বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে তারা। স্পেনের একটি স্কুলে জন্মদিনের গান বাজানোকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড হয়েছে। অনবরত জন্মদিনের গান বাজতে থাকায় বিরক্ত হয়ে মাঝরাতে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। দেশটির মুরসিয়া অঞ্চলের একটি পাবলিক স্কুলে হয়েছে এমন ঘটনা। যান্ত্রিক ত্রুটির কারণে একটানা বাজতে থাকে হ্যাপি বার্থডে গান। এতে অতিষ্ঠ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় প্রতিবেশীরা। মাঝরাতে এসে সাউন্ড সিস্টেমের সংযোগ বিচ্ছিন্ন করে তারা। এলাকাবাসীর দাবি, আগের দিন সকাল থেকে বেজেই চলেছে গানটি, যাতে বিরক্ত তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঘটনার মূল কারণ পাবলিক অ্যাড্রেস সিস্টেমের ত্রুটি। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ। চীনের সাথে উত্তেজনার মধ্যে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে তাইওয়ান। শুক্রবার তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে তাইওয়ান ডোম বা টি ডোম নামের এই প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেন। ন্যাশনাল ডে উপলক্ষে দেয়া ভাষণে প্রেসিডেন্ট দাবি করেন, বিদেশি যন্ত্রাংশের সমন্বয়ে তাইওয়ানেই তৈরি তাদের এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেম কয়েক স্তরে শত্রুর হামলা ঠেকাতে সম্ভব। এ সময় প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোরও ঘোষণা দেন তিনি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল সামরিক সহায়তা পাওয়ার পাশাপাশি নিজেরাই অস্ত্র উৎপাদনে জোর দিয়েছে তাইপে। সম্প্রতি ক্ষেপণাস্ত্র সহ বেশ কয়েকটি সমরাস্ত্র উন্মোচনও করেছে তারা। দর্শক, যমুনা ডেস্কে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।